গত 3 দিন ধরে ঘরের মধ্যেই আছি। আর মাত্র 10 দিন পরে আমার বিয়ে। ঘরের বাইরে মৈনাকের বাবার গলা শুনতে পেলাম। তিনি খুব স্পষ্ট করে আমার বাবাকে জানিয়ে দিলেন আমার আর মৈনাকের বিয়েটা সম্ভব নয়। হঠাৎ চারিদিকটা যেন অন্ধকার হয়ে গেল আমার। সামনের চেয়ারটাতেই বসে পড়লাম। মনে মনে ভাবলাম, সত্যিই তো, একজন ধর্ষিতার সাথে কোনো বাবা তার ছেলের বিয়ে দেবেন না। দাদা চাকরিটা পাওয়ার পরেই মা, বাবা আর আমাকে নিয়ে এই পাড়াতে চলে এলো। এখান থেকে দাদার অফিসটা খুব কাছে, আর আমার কলেজটাও। মৈনাকের সাথে পরিচয় হয়েছিল রিমার জন্য। রিমা আর আমি এক কলেজে পড়তাম। রিমার জন্মদিনের দিন ওর পিস্তত দাদা মৈনাক বসুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। প্রথম দেখাতেই একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তারপর ধীরে ধীরে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছিল। মৈনাক একটা চাকরি করত, তাই ওর বাড়িতে আগে আমার কথা জানিয়েছিল। তারপর আমার বাড়ি এসে সবার মত নিয়ে আংটি বদলও হয়ে গিয়েছিল। 1 বছর পর বিয়ে হবার কথা ছিল, কারণ তখন আমার পড়া শেষ হয়নি। এই 1 বছরে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম। ভবিষ্যতে আমরা কিভাবে জীবন কাটাবো, কোথায় কোথায় ঘুরতে যাব, এমনকি ছেলে মেয়ের নাম অবধি আমরা ঠিক করে রেখেছিলাম। ছেলে হলে নাম রাখবো কথা, আর মেয়ে হলে নাম রাখবো কলি। 2 বাড়িতেই আমাদের যাতায়াত ছিল, তাই পাড়াতেও সবার চোখে পড়তো আমাদের সম্পর্কটা। কিন্তু পাড়ার কিছু ছেলে প্রথম থেকে একটু বিরক্ত করতো আমায়। পাড়ায় নতুন বলে এই ব্যাপারটাকে নিয়ে এত মাথা ঘামাতাম না। কিন্তু তারাও তখন জানলো আমার আর মৈনাকের বিয়ে ঠিক হয়ে গেছে। তখন থেকে এই বিরক্ত করাটা আরও বেড়ে গেল। যেখানেই দেখা হতো নানা রকম আজে বাজে কথা বলতো। বাড়িতে দাদাকে বলেছিলাম ব্যাপারটা। দাদা বলেছিল, ওরা খুব বাজে ছেলে, ওদের কথায় কান দিস না। ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলের বাবা রাজনীতি করে। এই পাড়া সবাই ওদের ভয় করত। আমাদের বিয়ের কথা ছিল শ্রাবণ মাসে, তাই আষাঢ় মাস থেকেই সমস্ত কেনাকাটা শুরু করে দিয়েছিলাম। সেদিন রাতে খুব বৃষ্টি পড়ছিল। রিমা আবদার করছিল বাইরে ডিনার করবে। আমি, রিমা আর মৈনাক। ডিনার সেরে 10টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি। মৈনাক একা ছাড়তে চায়নি। আমিই বারণ করেছিলাম, কারণ রিমাও একা ছিল। তাছাড়া আমি চাইছিলাম না যে পাড়াতে আবার আমাদের দুজনকে একসাথে দেখুক। ওই ছেলেগুলো দেখলে ওদের টিটকারি আরও বেড়ে যাবে। বাড়ির কাছাকাছি আসতেই বৃষ্টির পরিমাণটা বেড়ে গেল। ছাতা আর বৃষ্টি আটকাতে পারল না। তারপর আচমকা হাতটা কেউ টান মারল। অন্ধকারের মধ্যে ওই ছেলেগুলোকে চিনতে আমার অসুবিধা হলো না। সাথে সাথে একজন আমার মুখটা চেপে ধরে একটা ভাঙা ঘরের দিকে নিয়ে গেল। কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম। তারপরেই মাথায় কেউ আঘাত করল। না, তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলেই দেখি আমি হাসপাতালের বেডে। মা, বাবা, দাদার চোখে জল। সামনের চেয়ারটাতে মৈনাক মাথা নিচু করে বসে আছে। এই কদিনে সমস্ত বন্ধু বান্ধবদের পাশে পেয়েছি। সবাই আমার জন্যে অনেক লড়াই করেছে। পরিবারকেও পাশে পেয়েছি। যেহেতু ছেলেগুলোর মধ্যে একটা রাজনীতির শক্তি ছিল, তাই অনেক চাপ এসেছিল কেসটা তুলে নেওয়ার জন্য। সেদিনের ঘটনার পর থেকে আমার আর হারানোর কিছুই ছিল না, তাই আমার মধ্যে আর কোনো ভয় কাজ করেনি। আমি অনেক শক্তি দিয়ে এই লড়াইটা লড়ে গেছি। মৈনাক এই কদিনে অনেকবার ফোন মেসেজ করেছে, কিন্তু কোনো রিপ্লাই পায়নি ও আমার থেকে। এমনকি বাড়ি এসেও ঘুরে যেতে হয়েছে ওকে। সেদিন ওর বাবার কথাটা আমি এখনও শুনতে পাই। আমি মৈনাককে মুক্তি দিয়েছি। রিমাও অনেকবার এসে বলেছে আমাকে মৈনাকের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আমি বলিনি। আসলে আমি আর আমার সঙ্গে ওকে জড়াতে চাইনি। আজ কোর্টে যেতে হবে। আজ প্রথম শুরু হবে আমার কেসটা। আজ নতুন একটা লড়াই শুরু হবে। কোনোদিন ভাবিনি আমাকে এইরকম একটা পরিস্থিতির শিকার হতে হবে। মৈনাকের কথা খুব মনে পড়ছে। কলেজের প্রতিটা পরীক্ষার দিন ও আমার পাশে ছিল। আর আজ যখন জীবনের এত বড় পরীক্ষা, ও আমার পাশে নেই। আমিও ওকে এই অবস্থায় আমার কাছে থাকতে দিতে চাই না ঠিকই। যাক, মৈনাক আবার ফোন করছে সকাল থেকে 10 বার।
আমি ফোন ধরিনি ওর। না, আর ওর কথা আমি ভাবতে চাই না। ভালো থাকুক মৈনাক, নিজের জীবন নতুন করে শুরু করুক। কোর্টের সামনে আসতেই অনেক মানুষের ভিড়। কিছু সাংবাদিকদের নানান প্রশ্ন আসতে শুরু করলো। কোনো রকমে তাদেরকে সামলে এগিয়ে গিয়ে দেখি অনেক বন্ধুবান্ধব, পরিচিত মানুষ, অপরিচিত মানুষ, পরিবার আজ সবাই মিলে আমার লড়াইয়ে সামিল হয়েছে। আমার শক্তিটা যেন আর একটু বৃদ্ধি পেল। হয়তো ভেতরে গিয়ে জানোয়ারগুলোকে আবার দেখতে পাবো। না, ভয় পেলে চলবে না, লড়তে হবে আমায়। আচমকা আমার হাতে একটা পরিচিত হাতের স্পর্শ পেলাম। চোখটা বন্ধ করে নিলাম। বারবার এড়িয়ে গেলেও মন থেকে মুছে ফেলা সহজ নয়। মৈনাক আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার প্রতি ওর ভালোবাসাটা আজও একই আছে। নিজের অজান্তেই আমার চোখের জল গাল বেয়ে গড়িয়ে যেতে থাকলো। কদিনের এই শক্ত আমিটা যেন ওর কাছে দুর্বল হতে লাগলাম। এবার আমার আর ওকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। মৈনাক আমার চোখের জলটা মুছে দিয়ে বলল, চলো, আমাদের দেরি হচ্ছে। আজ থেকে যে আমাদের লড়াই শুরু হবে। এতক্ষণ শোনালাম গল্প, থেকে যাওয়ার গল্প। কলমে মৌসুমি হাজরা, কণ্ঠে আমি অপর্ণা।